আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, যেখানে আমি চেষ্টা করছি তোমাদের রিটেন প্রস্তুতির একেবারে প্রত্যেকটা টপিককে ভেঙে ভেঙে শেষ করিয়ে দেওয়ার। এবং তোমরা নিশ্চয়ই যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, সেখানেও যেহেতু রিটেন আছে, আমার এই ক্লাসগুলো করলেই তোমার জগন্নাথের রিটেন প্রস্তুতি পুরোপুরি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা গত ক্লাসে তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, নিশ্চয়ই সবাই করেছো প্রত্যাশা করি। আমি ক্লাসটাকে 3টা ভাগে ভাগ করেছি। 1 নম্বরে আমি তোমাদেরকে যে হোমওয়ার্কটা দিব সেটা সমাধান করিয়ে দিব। 2 নম্বরে আমার সাথে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস উইথ মি নামে, অ্যান্ড দেন আবার হোমওয়ার্ক দিব। এমনটাই আমাদের চলতে থাকবে। এবং যেহেতু আমি এই ক্লাসগুলো করতে অনেক কষ্ট হয়, আমার অনেক সময় ব্যয় করতে হয় ইন টার্মস অফ পড়াশোনা রেডি করা, ভিডিও করা, বাকি সব করা, আমি অবশ্যই প্রত্যাশা করব তোমরা প্রত্যেকে ক্লাসে যখন জয়েন করছো একটা রিয়েকশন দিয়ে ফেলছো, ক্লাসে একটা লাইক দিয়ে ফেলছো, তোমার কিছু বন্ধুকে দেখার সুযোগ করে দিচ্ছ। প্লিজ, আমার এই ফ্রি কোর্স অনেক দামি কোর্স, আমি চাই অনেক মানুষজন আমার এই ক্লাসগুলো করে উপকৃত হোক এবং তাদের জীবন থেকে কিছু সমস্যা কেটে যাক ইনশাআল্লাহ। তোমার একটা ছোট্ট শেয়ার আমার এই ক্লাসটা অনেক মানুষকে দেখাতে সহায়তা করবে ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। আমরা শুরুতেই গত ক্লাসে যে হোমওয়ার্ক ছিল, 10টা বাক্য দিয়েছিলাম ভুল, তোমরা সেটা ঠিক করেছো অনেকে, আমি দেখেছি। এখন তুমি মিলিয়ে নাও আমার সাথে, কেমন? তাহলে প্রথম বাক্যটা ছিল এরকম, দ্য পুলিশ আর লুকিং অ্যাট দ্য কেস। এই বাক্যটা কি ঠিক নাকি ভুল? নিশ্চয়ই ভুল। কোথায় ভুল? ঠিক ফর্মটা হবে এখানকার, ঠিক ফর্মটা হবে দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। এটা তোমরা এমসিকিউ আকারেও কিন্তু পড়ে থাকো, যখন গ্রুপ ভার পড়ো তখন নিশ্চয়ই লুকিং ইনটু দ্য কেস পড়ো। লুক ইনটু মানে তদন্ত করা, ইনভেস্টিগেট করা। তো এখানে পুলিশ তো কোনো ঘটনার তদন্ত করে, ইনভেস্টিগেট করে, ফলে আমরা উত্তর কি লিখবো? লুক এট এর জায়গায় লুক ইনটু। তার মানে তোমরা বুঝতে পারছো কি বলা যেতে পারে, সেন্টেন্স এরর বা পয়েন্টিং এরর নামে যে পয়েন্টটা আছে এটা তোমাদের ইম্পর্টেন্ট। এবং সেখান থেকে প্রিপজিশনাল মুডের কিন্তু প্রশ্ন দেখা যায়। প্রিপজিশন গ্রুপ ভার্ব যখন পড়ছো সেটাও তোমাকে এখানে হেল্প করবে। এবং এই প্রিপজিশন আমরা যখন ইংলিশে লিখতে চাই, প্রিপজিশন গ্রুপ ভার্বের ইস্যুগুলো আমাদেরকে খুব ভোগায়। ওকে, ফলে অ্যাটেনশন দিও যখন প্রিপজিশন পড়ছো, গ্রুপ ভার্ব পড়ছো এমসিকিউ আকারে, সেখানে অ্যাটেনশন দিও। সেখানে শুধু লুক ইনটু ইনভেস্টিগেট, লুক ইনটু তদন্ত করা পড়ো না, পুরো বাক্যটা পড়ো, কেমন? তারপর 2, ডিসপাইট অফ দ্য চ্যালেঞ্জেস, কমা দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম। বাকির অর্থটা দেয় এরকম, চ্যালেঞ্জ মানে বাধা থাকা সত্ত্বেও প্রজেক্ট কমপ্লিট হয়েছে ঠিক সময়ে। এখানে সমস্যাটার জায়গা হলো ডিসপাইট অফ নামে ইংলিশে কোনো এক্সপ্রেশন নাই। এক্সপ্রেশনটা হবে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। তুমি আইদার ডিসপাইট লিখবা অথবা ইনস্পাইট অফ লিখবা। ডিসপাইট অফ নামে কোনো এক্সপ্রেশন ইংলিশে নাই। তাহলে উত্তরটা হবে ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস অথবা ইনস্পাইট অফ দ্য চ্যালেঞ্জেস। কমা দিতে হবে এখানে কিন্তু, হ্যাঁ, কমা না দিলে কিন্তু বাক্যের অর্থ বোঝা যাবে না। দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড অন টাইম। এবং এই ডিসপাইট ইনস্পাইট অফ দিয়ে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এমসিকিউ আকারের প্রশ্ন আসছে। ফলে আমি কথাটাই বারে বারে বলছি, ভাইয়া এমসিকিউ কে মনোযোগ দিয়ে পড়ো, এমসিকিউর উত্তরটা সহ বাক্য রিডিং পড়ো, তোমার রিটেন ভালো হয়ে যাবে। রিটেন মানে মুখস্থ ভালো হবে না, কোনো ট্রিক্স এন্ড টিপস দিয়ে রিটেন ভালো করতে পারবা না। তারপর, ক্যান ইউ স্পিক দ্য স্প্যানিশ? ইজ ইট কারেক্ট? এটা বিশেষ পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে ভাইয়া। ভাষার আগে আর্টিকেল দিয়ে বসে না, বাক্যটার ভাষা বলছে তুমি কি স্প্যানিশ কথা বলতে পারো? না। এই বাক্যের উত্তরটা হবে, এই বাক্যের উত্তর হবে ক্যান ইউ স্পিক স্প্যানিশ। ক্যান ইউ স্পিক স্প্যানিশ। আমরা জানি ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল দি বসে না, জাতি বুঝাতে আর্টিকেল দি বসে। আমরা একটা প্রশ্ন বিশেষ পরীক্ষায় পাই এরকম, হি স্পিক্স, আমি যদি সাদা কালি নিতে চাই, হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, তাই না? এই প্রশ্ন নিশ্চয়ই সবাই সমাধান করার কথা আর্টিকেল যখন পড়তে আসো। তার মানে এটা কারেকশন আকারের প্রশ্ন আসছে। সেই ইংরেজিতে কথা বলে ইংরেজদের মতো, ডাবল ডি লিখে ফেলছি, ইংরেজদের মতো। তার মানে ভাষা বুঝাতে আমরা ইংলিশের আগে আর্টিকেল লিখছি না, স্প্যানিশের আগে আর্টিকেল লিখবো না। বাট যদি জাতি বুঝায় তখন আমরা ইংলিশের আগে আর্টিকেল দিয়ে লিখে জাতি ইংরেজদেরকে বোঝাচ্ছি। দা স্প্যানিশ বলতে পারি, তখন স্প্যানিশ যারা তাদেরকে আমরা বলতে পারি।
তার মানে সোজা কথা হলো ভাষার আগে আর্টিকেল দিয়ে বসে না, তবে জাতি বোঝাতে ভাষার আগে আর্টিকেল দিয়ে বসতে পারে এবং বসে। ওকে, তারপর আসো আমাদের নেক্সট কোশ্চেন। দ্য শেফার্ড টুক হিজ শিপস টু ফিল্ড। শেফার্ড মানে কি জানো? যিনি ভেড়া চালায়, হ্যাঁ, তাকে আমরা শেফার্ড বলি, চালক বলি, মেষ চালক। তাহলে দ্য শেফার্ড টুক হিজ শিপস টু দ্য ফিল্ড, কারেক্ট নাকি ইনকারেক্ট? আমার মনে হয় তোমরা এই জিনিসটা পারা উচিত, বিশেষ পরীক্ষায় প্রশ্নটা আসছে। সেটা হলো উত্তর হবে শিপস, বলা যাবে না। বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে শিপ শব্দের প্লুরাল কোনটা ভাই? কিছু নাউন আছে যে নাউনগুলোর সিঙ্গুলার জাত প্লুরাল তা, ডিয়ার, শিপস, ওয়ান, ডজন, 100,000, মিলিয়ন, বিলিয়ন, তোমরা এই ওয়ার্ডগুলো নিশ্চয়ই পারো। তাহলে এই শিপ একটা শব্দ, যেটা আমরা শিপ যদি জাহাজ অর্থে না, শিপ যদি ভেড়া অর্থে আসে, শিপ যদি কি অর্থে আসে? ভেড়া। তাহলে এই শিপ যদি ভেড়া অর্থে আসে, SHEEP, শিপ শব্দের প্লুরাল কিন্তু শিপ নিজেই। ফলে উত্তরটা হবে দ্য শেফার্ড টুক হিজ শিপ টু দ্য ফিল্ড। এই লেখা আছে, শিপের প্লুরাল ফর্ম শিপই হবে। তারপর আসো, দ্য ক্যাট লেইড অন দ্য সোফা অল ডে। দেখো ভাই, এটা দিয়ে তোমরা কারেকশন আকারে প্রশ্ন পাবা। এগুলো বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন দেখা যায়। দেখো এগুলো MCQ ভালো পারছো কি তোমার রিটেন ভালো হয়েছে ভাইয়া? কেমন? দ্য ক্যাট লেইড অন দ্য সোফা অল ডে মানে বাক্যের অর্থটা কি বোঝায়? সোফার উপরে পুরো দিন ক্যাটে শুয়ে রইছে। এখন এটা কি মিলে ভাই বলো? না, উত্তর হবে কি? উত্তর হবে ভাইয়া দ্য ক্যাট লেই মানে বসে রইছে। এটা যেটা কেমন, এটার আমি যে দেখে বলি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। জানি না তোমরা কেউ আমার ক্লিফস্টফেলের সিরিজের ক্লাসগুলো দেখছো কিনা। আমি সেখানে কিন্তু গ্রামারের একবার খুঁটিনাটি বইটা ধরে ধরে সমাধান করছি। আমার ওই ক্লাসগুলো যদি কেউ করে, সব ধরনের ইংলিশ প্রস্তুতি ঠিকঠাক হয়ে যাবে। আমি একবারে ফ্রিতে ওই সিরিজটাও কিন্তু দিচ্ছি, ইনশাল্লাহ দিব এই বছরেই। কেমন? শেষ করে দিব। দেখো ভাই, পয়েন্ট অফ ভিউটা হলো যে LAY লেই, এই শব্দ এখানে এই বাক্যটা পাস্ট টেন্সে আছে। LIE লাই শব্দের অনেক কথাবার্তা আছে, আমি এখানে বাড়াবো না। লাই শব্দের দুটা ফর্ম আছে ইংলিশে, দুটা ফর্ম আমি যদি তোমাদেরকে একবারে এক্স্যাক্টলি দেখাই। LIE লাই, এটার পাস্ট ফর্ম ধরবো আমরা এখানে লেই। আর এটা হলো LAY লেই, এটার পাস্ট ফর্ম যদি ধরি লেইড, LAID লেইড। দেখো এটা হলো ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব। কি ইনট্রানজিটিভ? এটা হলো ট্রানজিটিভ ভার্ব। এখন ইনট্রানজিটিভ ভার্ব মানে হলো যেই ভার্বের অবজেক্ট থাকে না, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। এখন দেখো এই লাই অর্থ আমরা এখানে শোয়া ধরবো, শোয়া। কি? দ্য ক্যাট মানে লাই মানে এখানে এই লাই এর পাস্ট ফর্মটা আসছে, বিড়ালটা শুয়েছিল অন দা সোফা। অন দা সোফা কিন্তু অবজেক্ট না, অন দা সোফা কিন্তু অবজেক্ট না, এটা অ্যাডভার্বিয়াল। কোথায় শুইছে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল। তার মানে এখানে আমরা ইনট্রানজিটিভ ভার্বের ওয়ার্ড কোনটা? লেই নিব, লেই। কেমন? যদি প্রেজেন্ট টেন্স হতো তখন আবার এস দিতে হইতো, কিন্তু যদি এখানে LAY টা হইতো তাহলে এস দিতাম, তাহলে আবার মিলতো না কিন্তু সেই জিনিসটা। চিন্তা করো তাহলে। এই লেইড মানে কি? রাখা। আমি বললাম যে I laid the book, আমি বইটা রাখছিলাম অন দা সোফা, সোফাতে। দেখো একই কথা প্রায় বলছি। I laid the book, লেইড বলছি কেন? লেইড শব্দটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট থাকে। অবজেক্ট কি আছে? I laid, আমি রেখেছিলাম। কি রেখেছিলাম? বইটা রেখেছিলাম। তার মানে এখানে ভাইয়া উত্তরে দ্য ক্যাট লেইড অন দা সোফা অল ডে বলা যাবে না, দ্য ক্যাট লেই। লাই শব্দ শোয়া অর্থে LAY লিখতে হবে পাস্ট টেন্সে। তাহলে দ্য ক্যাট লেই অন দা সোফা অল ডে। আশা করি বুঝাতে পেরেছি ভাইয়া। এখানে লেই বলতে টু বি অন আ সারফেস ইন আ হরিজন্টাল পজিশন, এটা বোঝাবে। কেমন? মানে লাই শব্দের পাস্ট ফর্ম যেটা লেই। আশা করি তোমরা ক্লিয়ার। তারপর আসো, each of the students were given an opportunity to go abroad for training। ভাই জো সেন্টেন্স, এটা MCQ আকারে আমরা প্রত্যেক বছরে পাই যে কোনো জায়গায়। দেখো ভাইয়া, বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে, each of the students were কি হবে না? আমার মনে হয় তোমরা সবাই ঠিকঠাক ধরেছো ভাইয়া। আমরা জানি ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ এর পর নাউনটা প্লুরাল হয়, অন্যদিকে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে যে ইচ অফ এর পরে নাউনটা প্লুরাল ঠিক আছে, কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল হবে না, ভার্বটা বরং কি হবে? সিঙ্গুলার হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ গিভেন, প্রত্যেক ছাত্র ছাত্রীকে দেওয়া হয়েছিল অ্যান অপরচুনিটি, একটা সুযোগ, টু গো অ্যাব্রড, বিদেশ যাওয়ার, ফর ট্রেনিং এর জন্য। ওকে, তারপর
neither the owner of the factory nor his manager have been responsible for the accident। এখানে responsible for ভালো করে খেয়াল রাখো, এটা এমসিকিউ আকারে তোমার লাগবে, পরীক্ষা আসছে। responsible forটা ভুল না, ভুলটা হলো সাবজেক্ট ভার এগ্রিমেন্ট টপিকটা নিশ্চয়ই ঝালাই ফেলাই করে পড়ে ফেলছো ভাইয়া। সাবজেক্ট ভার এগ্রিমেন্ট টপিকটা খুব ভালো করে পড়ে ফেলেছো নিশ্চয়ই। ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানি আইদার অফ নেইদার অফ। দেখো এই যে নেইদার নর দিয়ে একটা বাক্য যুক্ত আছে, আইদার অর নেইদার নর দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয় তখন ভার্ব নির্ধারণ করে কোনটা, প্রথমটা না সেকেন্ডটা? অবশ্যই সেকেন্ডটা, সেকেন্ড। তাহলে নেইদার দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি একজন, সাবজেক্ট সিঙ্গুলার, নর হিজ ম্যানেজার সিঙ্গুলার। এখন দুটাই সিঙ্গুলার আছে, আমরা আইদার অর নেইদার নট দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত করি ভার্ব নির্ধারণ করে সেকেন্ড সাবজেক্টটা। তাহলে এখানে ম্যানেজার তো সিঙ্গুলার আকার আছে, তাহলে এখানে হ্যাভ না কি হবে ভাইয়া? হ্যাজ। কই হ্যাজ আছে? এই যে হ্যাজ, হ্যাজ উত্তর হবে হ্যাজ। নেইদার দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি নর হিজ ম্যানেজার হ্যাজ বিন রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই জিনিসপত্র ভাইয়া এমসিকিউ আকারে অসংখ্য আসে, হ্যাঁ, এবং এগুলো পিন পয়েন্ট এরর আকারে ধরা দিতে পারে তোমাদের কাছে। এবং বলে রাখছি, এই পয়েন্টিং এরর বা ভুল শুদ্ধিকরণ যেটাকে, এই পাঠটা গেলে তোমাদের যদি সম্ভব হয় কারেকশন টপিকটা ভালো করে পড়বা, নিশ্চয়ই এমসিকিউ আকারে সেটা লাগবে। এবং পাশাপাশি পিন পয়েন্ট এরর টপিকে যদি পড়ে ফেলতে পারো, আমার ক্লিপসটা ফেলে যে সিরিজ আছে সেই প্লেলিস্টে আসলে দেখবা পিন পয়েন্ট এরর নামে থাম্বনেলে লেখা আছে, ওই ক্লাসগুলো ম্যান্ডেটরি আকারে পড়বা এই পাঠটাকে ক্লিয়ার করার জন্য। কেমন? আসো। আর I feel in the weather and I don't want to go out মানে কি? I feel in the weather I don't want to go out মানে কি? হলো না আসলে। উত্তরটা হবে I feel under the weather। I feel under the weather একটা এক্সপ্রেশন আমরা ইউজ করি, ইডিয়মস আকারে বলতে পারি আমার শরীর খারাপ, and don't want to go out মানে I feel in the weather বাক্যটার অর্থটা মিলে না। I feel under the weather মানে আমার শরীর খারাপ এবং এই জন্যই আমি বাইরে যাব না, I don't want to go out, বাইরে যেতে চাই না। তাহলে feel under the weather মানে কি? শরীর খারাপ, মুড খারাপ, এটা বোঝাচ্ছে। তারপর আসো ভাইয়া, I am capable to get chance। তোমরা নিশ্চয়ই পারা উচিত। Have you ever been to abroad? এবং এগুলো সব এমসিকিউ মোডের প্রশ্ন, কিন্তু দেখো ভাই এমসিকিউ আকারে সবগুলো প্রশ্ন আসছে। ভাইয়া ক্যাপেবল এর পরে টু গেট লেখা যায় না, ক্যাপেবল এর পরে অফ গেটিং মানে ক্যাপেবল এর সাথে প্রিপোজিশন অফ, তারপর ভার্বের সাথে আইএনজি। আর যদি টু গেট লিখতে হয় তাহলে এই বল লিখতে হবে। মূল পয়েন্ট হলো ভাইয়া এই বল টু প্লাস ভার্ব, আর ক্যাপেবল অফ, তারপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এখন এই স্ট্রাকচার তো বইটা রাখতে পারবা না, এইবল টু ভার্বের বেস ফর্ম, ক্যাপেবল অফ ভার্বের আইএনজি, এটি পড়ে লাভ নাই আসলে, পরীক্ষার হলে যায় প্রয়োগ করতে পারবা না 100% শিওর ভাই। কি করতে হবে? এই জিনিসগুলোর প্রয়োগ করতে হলে তোমার সেন্টেন্স পড়তে হবে। পড়ো, I am able to go, I am able to get chance, I am able to get chance, I am capable of getting chance। তারপরটা কি ভাইয়া? Have you ever been to abroad বলা যাবে না, জানো তোমরা নিশ্চয়ই। here there তারপরে whom abroad, এদের আগে প্রিপোজিশন টু লেখা যাবে না, কেমন? তাহলে I am going abroad, I am going home এটাই লেখা আছে। Have you ever been abroad? তুমি কখনো বিদেশ গিয়েছো? Have you ever been to abroad বলা যাবে না। তবে বিদেশি কোনো দেশের নাম থাকলে আমরা বলবো যে Have you ever been to Canada, Have you ever been to কক্সবাজার, Have you ever been to কুয়াকাটা, Have you ever been to সুন্দরবন। যেগুলো বলছি সবগুলো পরীক্ষা আসছে এমসিকিউ আকারে। এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। না শেষ না, হোমওয়ার্ক। গত ক্লাসে যে হোমওয়ার্ক দিছি হোমওয়ার্ক শেষ হয়েছে, এবার আমার সাথে প্র্যাকটিস করতে আসো, প্র্যাকটিস এবার আমার সাথে করবা। ওকে, আসো ক্লাস। এখন রিঅ্যাকশন যারা দেও নাই ক্লাসে রিঅ্যাকশন দাও। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো ভাইয়া। আমি তোমাদের জন্য অনেক কিছু করবো ইনশাআল্লাহ, অনেক কিছু করবো, তোমাদের প্রস্তুতি সব শেষ করিয়ে দিব। আমার ক্লাস যারা করে তার মধ্যে 90% মানুষজন আনসাবস্ক্রাইবার, মানে আমার সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করতে তোমার টাকা যাবে না। বন্ধুদের কিন্তু দেখার সুযোগ করে দিও প্লিজ। আমি চাই অনেক মানুষজন ক্লাস করে উপকার পাক। আসো 5টা বাক্য করে লিখছি, 5টা বাক্য, প্রত্যেকটা বাক্যে ভাইয়া ভুল আছে। তুমি একটু আমার সাথে একসাথে কাজ করতে পারো। তোমার এখন কাজ হলো ভাইয়া ভিডিওটা থামাও, তোমার স্ক্রিনে একটু টাচ করো, প্রত্যেকটা বাক্য নিয়ে চিন্তা করো তুমি, তারপর আমার সাথে মিলাও। আমি প্রত্যেকটা বাক্যের ভুল কোথায়, কেন ভুল সেটা ব্যাখ্যা করে যাব। এরকম 20টা বাক্য তোমার সাথে করবো, আবার 20টা বাক্য বাড়ির জন্য দিয়ে দিও, বাড়ি যায় কাজ করবা। চলো ভাইয়া শুরু করি। আমার প্রত্যাশা সবার চিন্তা করা শেষ, পজ করছো নিশ্চয়ই? ইয়েস, আসো এবার।
প্রথম বাক্যে বোধ হলো থ্যাঙ্কস ফর গিভিং মি ইউজফুল অ্যাডভাইসেস বলা যায় নাকি? বাক্যের অর্থটা বলছে ধন্যবাদ আপনাকে আমাকে মূল্যবান কি বলা যায় উপদেশ দেওয়ার জন্য। ভাইয়া আমরা উপদেশ শব্দটা অ্যাডভাইস প্লুরাল আকারে কিন্তু অ্যাডভাইসেস ইউজ করি না, অ্যাডভাইসে ইউজ করো। মূল পয়েন্ট হলো অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এস ইএস যুক্ত করতে পারি না, ফলে অ্যাডভাইস শব্দটাকে আমরা অ্যাডভাইসে রাখতে হবে। থ্যাঙ্কস ফর গিভিং মি ইউজফুল অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন, এস লেখা যাবে না। দুই নম্বর বাক্যে কি আই হ্যাভ নেভার ট্রাইড অন সো এ নাইস ড্রেস না, বাক্যটা সো নাইস এ ড্রেস অথবা সাচ আ নাইস ড্রেস, এক্সপ্রেশন দুটা, সাচ আ নাইস ড্রেস সো নাইস আ ড্রেস। আমি একবারে এই পয়েন্টটাই স্টুডেন্টদেরকে পড়াই, এটা একটা গ্রামাটিক্যাল রুলস ভাইয়া, এই গ্রামাটিক্যাল রুল জীবনে মুখস্থ রাখতে পারবা না, ট্রাস্ট মি। এখানে কোন ট্রিক্স এন্ড টিপস দিয়ে গ্রামাটিক্যাল রুল মুখস্থ করাইলেও ভুলে যাইবা বা প্রয়োগ করতে পারবো না খেলার দিন, মানে পরীক্ষার দিন প্রয়োগ করতে পারবো না, অথবা তুমি যখন ইংলিশে কথা বলতে হবে, কারণ every one of us wants to speak in English and it's a mandatory, মানে এটা আমাদের সবার জন্য ম্যান্ডেটরি একটা জিনিস ভাইয়া, ইটস আ মাস্ট। কিন্তু এই গ্রামারের রুল পরে ইংলিশে কথা বলা যায় না, গ্রামারের রুলস পরে ইংলিশ লেখা যায় না, বরং রুলসের আন্ডারে যে সেন্টেন্স আছে, সেন্টেন্স ভালো পারলে তুমি ইংলিশে কথা বলতে পারবা, ভালো লিখতে পারবা। ফলে আমি পড়াই ভাইয়া সাচ আ নাইস ড্রেস সো নাইস আ ড্রেস। গ্রামারটা কি? গ্রামারটা হলো আমার যখন নাউন থাকে, আমার যখন কি থাকে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, তখন আমি সাচ এবং সো দুটো দিয়ে কাজ করতে পারি। রুলটা হলো এরকম, দেখো সাচ আর্টিকেল তারপর অ্যাডজেক্টিভ সাচ আর্টিকেল তারপরে নাউন, এটা হলো একটা রুল যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অথবা সো তারপরে অ্যাডজেক্টিভ তারপরে হলো আর্টিকেল তারপর হলো নাউন। এখন ভাই তুমি এটি মুখস্থ রাখতে পারবা? সাচ প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস নাউন, ভাই মুখস্থ রাখতে পারবা না জীবনও। বেটার তুমি রুলটা একবার বুঝে বাক্যটা পড়ে ফেলো, সাচ আ নাইস ড্রেস। পুরো বাক্যটা হলো অন্যরকম, যে আই হ্যাভ নেভার ট্রাইড অন সাচ আ নাইস ড্রেস, অথবা আই হ্যাভ নেভার ট্রাইড অন সো নাইস আ ড্রেস। আমি এত ভালো ড্রেস কখনো আগে পরি না, এটা বুঝাচ্ছে। তাহলে এটা আমরা ইংলিশে খুব ব্যবহার করি, ইংলিশ কথা বলতে গেলে, ইংলিশ লিখতে গেলে আমরা লিখতে পারি এটা সুন্দর। তাহলে আই হ্যাভ নেভার ট্রাইড অন সো নাইস আ ড্রেস অথবা সাচ আ নাইস ড্রেস, আমি কখনো এত ভালো ড্রেস পরি নাই। তারপর আসো ভাইয়া, জহিরস নো অ্যাফ্রেড টু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন্স। ভাইয়া জহিরস নো মানে কি? জহির ইজ নট, ইজ নো আমরা বলি হি ইজ নো গুড, না হি ইজ নট গুড, এটাই। তাহলে জহিরস মানে জহির ইজ নট অ্যাফ্রেড টু এক্সপ্রেস, তাহলে এখানে নট লিখতে হবে। কি লিখতে হবে ভাইয়া? নট অ্যাফ্রেড। তারপরেরটা দ্য ম্যানেজার এন্ড দ্য সেক্রেটারি ওয়াজ আউট। ভাইয়া আমরা জানি এন্ড দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয়, দ্য ম্যানেজার এবং দ্য সেক্রেটারি, এবং দুটার আগে আর্টিকেল দিয়ে আছে, তার মানে আমরা বুঝে নিচ্ছি আলাদা দুজন ব্যক্তি। যদি সাবজেক্ট ওর আর্গুমেন্টের সময় তোমরা এটা নিশ্চয়ই পড়ো, এন্ড এর আগে পরে যদি দুটা টাইটেল হয়, ম্যানেজার এবং সেক্রেটারি, দুজন টাইটেল, এবং দুটা টাইটেল লেখা আছে, দুটা টাইটেল দুটা পদবী কি দুজন ব্যক্তির কিনা সেটা বুঝি কেমনে? আর্টিকেল ডি যদি দুইটা থাকে তখন বুঝি দুজন ব্যক্তি, একটা আর্টিকেল ডি মানে প্রথমটার আগে আর্টিকেল ডি থাকলে বুঝি যে আসলে টাইটেল দুইটা কিন্তু ব্যক্তি একজন। এখানে যদি এমনটা হইতো দা ম্যানেজার এন্ড সেক্রেটারি, তখন বুঝতাম এই যিনি সেক্রেটারি তিনি নিজেই ম্যানেজার। বাট এখানে বোঝাচ্ছে দা ম্যানেজার এন্ড দা সেক্রেটারি, যার মানে কি মানুষ কিন্তু দুজন, ফলে ভার্ব হবে প্লুরাল, এবং ওয়াজ নয় কি হইয়া ওয়ার আউট। দেন হি হ্যাজ 3 সান ইন ল, না 3 সানস ইন ল, সানস লিখতে হবে, 3 যেহেতু আছে সানস মানে তার 3 জন সান ইন ল আছে। আশা করি বোঝাতে পেরেছি, জামাই। তারপর আমরা সামনে চলে যাই, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে আছো ভাইয়া। 6 থেকে 10 এগেইন তোমার কাজ কি? আবার থামাও, প্লিজ থামাও, থামায়া তুমি চিন্তা করো, প্রত্যেকটা বাক্য নিয়ে চিন্তা করো, খাতায় লিখো, প্রত্যেকটা বাক্য নিয়ে একটু মাথা ঘামাও, যত মাথা ঘামাবা তোমার তত উপকার হবে। তারপর আসো আমার সাথে মিলাও। আই লুকড এট মি হয় ভাইয়া নিজের দিকে নিজে তাকায়, হ্যাঁ ইন দ্য মিরর মানে আমি আয়না নিজের দিকে নিজে তাকাই। এখন নিজের দিকে নিজে তাকাইলে কিন্তু আমরা অবজেক্টিভ ফর্ম লিখি না রে। হি লুকড এট মি, বাক্যটা হইতে পারে হি লুকড এট মি, সে আমার দিকে তাকাইছিল। বাট নিজের দিকে নিজে তাকাইলে এটা আমরা রিফ্লেক্সিভ ফর্মে লিখতে হয়। আই লুকড এট মাইসেলফ, আমি নিজের দিকে নিজে তাকাইলাম। আই রিড দিস বুক বাই মাইসেলফ, আমি এই বইটা নিজে নিজেই পড়লাম। আই ওয়াশ দ্য
ক্লথস বাই মাইসেলফ, হ্যাঁ এমনটা বোঝায়। তাহলে এখানে আই লুকড এট মি বলা যায় না, আই লুকড এট মাইসেলফ বলতে হয়। তারপরে শি ইজ কম্পেয়ার্ড, শি ইজ টলার কম্পেয়ার্ড টু মি, না কম্পেয়ার্ড টু কি ভাই বলা হয়, টলার যেহেতু আছে টলার, হ্যাঁ নৌকা চলে ওই টলার না, কিন্তু টলার মানে টল থেকে টলার, তাহলে আমরা একটা দেন লিখবো, তাহলে শি ইজ টলার দেন মি এমনটা। তারপর কম্পেয়ার টু না, দ্য শপ ইজ ওপেনড, না ওপেন শব্দটা না, অ্যাডজেক্টিভ হলো ওপেন, ওপেন ওপেন এখানে। দ্য শপ ইজ ওপেন এভরিডে, প্রতিদিনের দোকান খোলা থাকে, ওপেন ও পি ই এন ওপেন, ওপেনড না। শি বট টু ফটোজ অ্যালবামস, টু ফটোজ অ্যালবামস হয় না, তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কখনো কি হয় না, প্লুরাল হয় না। এখানে অ্যালবামসটা হলো আমাদের নাউন, টু ফটোটা কিন্তু ভাইয়া অ্যাডজেক্টিভ, এখানে টু ফটোজ লেখা যাবে না, টু ফটো অ্যালবামস, টু ফটো অ্যালবাম, এখানে টু ফটো শব্দ, দুইটা শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ আকারে বসা আছে, এটাকে আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আকারে পড়ি, অথবা মানে দুটো শব্দ অ্যাডজেক্টিভ হতে পারে, তোমরা জানো। ওকে, তাহলে টু ফটো শব্দটা ভাইয়া অ্যাডজেক্টিভ আকারে যেহেতু বসা আছে, অবশ্যই প্লুরাল লেখা যাবে না, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। হাউ আর ইউ দিস উইক, হাউ আর ইউ দিস উইক মানে কি, এই কথাটা মূলত কোন একটা সপ্তাহ চলে গেছে, তুমি কাউরে বলছো তোমার এই সপ্তাহটা কেমন গেছে, তখন হাউ আর ইউ দিস উইক বলা যাবে না, বলতে হবে হাউ হ্যাভ ইউ বিন দিস উইক, মানে এই সপ্তাহটা তোমার কেমন গেছে, হাউ হ্যাভ ইউ বিন দিস উইক। আশা করি ক্লিয়ার ভাইয়া। তারপর আসো, তারপর আমরা সামনে যাই 11 থেকে 15। আগেন তোমার জন্য কাজ হলো ভাইয়া একটু ভিডিওটা থামাও, ভিডিওর গলা চাপ দাও, এবার তুমি প্রত্যেকটা বাক্য নিয়ে চিন্তা করো ভাইয়া, কেন ভুল, প্রত্যেকটা বাক্যে একটা একটা ভুল আছে। আমি এখন যেগুলো করাচ্ছি এগুলো তোমাকে এমসিকিউতে যেভাবে হেল্প করবে, রিটেনে তো অবশ্যই করবে, রিটেনের ক্লাসে এমসিকিউতে খুব হেল্প করবে। আমি প্রত্যেকটা টপিক নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এখন পয়েন্টিং এরর নিয়ে করছি, ট্রান্সলেশন নিয়ে করব, তারপর সেন্টেন্স মেকিং নিয়ে করব, প্যারাগ্রাফ রাইটিং নিয়ে করব, এক্সপ্লেনেশন নিয়ে করব, তোমাদের যা প্রয়োজন সব করবো ইনশাআল্লাহ। অ্যাটেনশন দিও আমাকে, দোয়া কিন্তু রাইখো, হ্যাঁ আমি তোমাদের কাছ থেকে যত বেশি মোটিভেশন পাবো, আমি তত বেশি ক্লাস নিব ইনশাআল্লাহ, তত বেশি ক্লাস নিব, তত ভালো করে নিব। আমারে মোটিভেটেড রাখার দায়িত্ব কিন্তু তোমাদের, আমার ইচ্ছে আছে, এখন তোমাদের উপর নির্ভর করে আমি ক্লাস নিব ইনশাআল্লাহ, তোমাদের রিঅ্যাকশনের উপর নির্ভর করে। আসো ভাইয়া উত্তর লিখে দেখাও। আর ইউ আ সেলার, ভাই সেলার নামে কোনো শব্দ আছে ইংলিশে? সেলসম্যান, কি শব্দটা কি? আর ইউ আ সেলসম্যান, আপনি কি একজন সেলসম্যান, এটা বোঝাচ্ছে সেলসম্যান। এখানে সেলস এই এস দেখে আর প্লুরাল ভাবা যাবে না, এই ব্যক্তির নামের সাথেই আছে সেলসম্যান। তারপরে উইচ কাইন্ড অফ দ্যাট কার, না উইচ কাইন্ড অফ দ্যাট কার এটা কি কোনো প্রশ্নবোধক বাক্য, বাট বাক্যে তো একটা ভার্ব লাগে তাই না ভাইয়া, ভার্ব ছাড়া কোনো বাক্য হয়? তাহলে লিখতে হবে উইচ টাইপ অফ কার ইজ দ্যাট, উইচ কাইন্ড অফ না, উইচ টাইপ অফ, টাইপ কি, উইচ টাইপ অফ কার ইজ দ্যাট, উইচ টাইপ অফ কার ইজ দ্যাট। তারপরে ইউ লাইক আইসক্রিম ইজন্ট ইট, এটা ট্যাগ কোশ্চেন ভাইয়া, ইউ লাইক আইসক্রিম ইজন্ট ইট কি হয় না, লাইক শব্দটা আছে না প্রিন্সিপাল ভার্ব, আমরা এমিজ আর ওয়াজ আর হ্যাড হ্যাজ থাকলে ওটা দেই, মানে অক্সিলারি থাকলে অক্সিলারি দিয়ে ট্যাগ কোশ্চেন করি, বাট আমাদের যখন প্রিন্সিপাল ভার্ব থাকে এবং অক্সিলারি থাকে না, প্রিন্সিপাল ভার্ব থাকলে আমরা ডু ডাজ ডিড করি, প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্সে ডিড, যেহেতু ইউ লাইক আছে তার মানে ডোন্ট ইউ, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করি, তাহলে ইউ লাইক আইসক্রিম ডোন্ট ইউ। তারপর হাউ মাচ ইজ দ্য টেম্পারেচার, টেম্পারেচার কত, আমরা হাউ মাচ বলি না ভাই, না আমরা এখানে বলতে হয় হোয়াট ইজ দ্য টেম্পারেচার, টেম্পারেচার কত, হোয়াট ইজ দ্য টেম্পারেচার, টেম্পারেচারের ক্ষেত্রে আমরা হাউ মাচ ইউজ করতে পারবো না। দেন why don't you stay more time here, more time এভাবে বলি না আমরা, আমরা এটা ইংলিশে বলি why don't you stay a little longer, আরেকটু থাকেন না প্লিজ। তোমার বাসায় তোমার মামা আসছে, তখন তোমার মনে কিন্তু এমনটা জাগে যে why don't you stay a little longer, আরেকটু থাকেন না, আরেকটু থাকেন না। ইভেন তোমরা আমরা যখন ক্লাস করতাম, ক্লাস করি, যেই টিচারের ক্লাস তোমার ভাল লাগে নিশ্চয়ই টিচারকে মনে হয় স্যার কুড ইউ প্লিজ স্টে আ বিট লঙ্গার, আর একটু থাকেন না। যেই টিচারের ক্লাস ভাল লাগে না ওই টিচারের মনে হয় যে স্যার তাড়াতাড়ি বের হন, পিছন থেকে আমরা একটা আওয়াজ দিতাম যে স্যার সময় শেষ। তারপর আসো 16 থেকে 20, তোমার আবার কাজ হলো ভাইয়া পজ করো, প্রত্যেকটা বাক্যে ভুল আছে, ভুলটা বের করার ট্রাই করো, তারপর আমার সাথে তুমি মিলাও। আসো 16তে হি ইজ লিভিং ফার অ্যাওয়ে উইথ ঢাকা, কি রে ভাই হি ইজ লিভিং ফার অ্যাওয়ে উইথ ঢাকা মানে সে ঢাকা থেকে অনেক দূরে বাস করে, তাহলে লিখতে হবে হি ইজ লিভিং ফার অ্যাওয়ে ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে অনেক দূরে বাস করে। তারপর আই ক্যান গেট ওভার হাউ ইউ লুক ওয়েল, তোমার কাছে মনে হতে পারে গ্রামাটিক্যালি কারেক্ট, বাট অর্থের দিকে অ্যাটেনশন দিতে হবে প্লিজ। বাক্য বলতে হবে আই ক্যান গেট ওভার হাউ ওয়েল ইউ লুক,
আমি বুঝতে পারছি না তোমার মানে তোমারে কত ভালো দেখায়, কেমন? তাহলে হাউ ইউ লুক ওয়েল এটা মিলে না, কিন্তু বাক্যের অর্থ মিলে না গ্রামাটিক্যালি। তুমি যদিও হাউ দেখে হাউটারে কি বলা যায় ক্লজ মার্কার ধরে তারপর সাবজেক্ট আছে ভেবে ঠিক দিয়ে ফেলতে পারো, বাট অর্থ দিকে অ্যাটেনশন দিতে হবে। বাক্য বলতে হবে আই ক্যান গেট ওভার হাউ ওয়েল ইউ লুক, আমি বুঝতে পারছি না তোমারে কত ভালো দেখায়, এটা বোঝাচ্ছে। হাউ ওয়েল কত ভালো, ইউ লুক তোমারে দেখায়। তারপর উই মেক দ্য ব্রেড, ভাইয়া দা ব্রেড বলি আমরা না, উই মেক ব্রেড উইথ দ্য ফ্লাওয়ার, মানে আমরা ময়দা দিয়ে রুটি বানাই। তারপর ওয়াই ডু ইউ নিড $100, ওয়াই ডু ইউ নিড $100 না, আমরা এখানে $100 বলি না, আমরা $100 বলি। কি বলি? $100, কেন তোমার $100 লাগবে? তাহলে ওয়াই ডু ইউ নিড $100 বলা যাবে না, বলতে হবে ওয়াই ডু ইউ নিড $100। তারপর প্লিজ পারসুয়েড হিম ডোন্ট ডু দ্যাট, না এটা হয় না, এটা ডিরেক্ট। এবং আমি তোমাদেরকে লিটারেলি আমি যে প্রশ্ন দেখাচ্ছি এগুলো সব হলো বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষার রিটেন পার্ট। তোমরা জানো বিসিএস এর রিটেন পার্টে এই সেন্টেন্স এরর ঠিক করতে বলা হয়, ওই বাক্যগুলি দেখাচ্ছি। তার মানে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সব মানে র্যান্ডম ভাইব না, স্যার আপনি আন্দাজ জানিয়ে দিচ্ছেন না কিনা, এগুলো সব বিভিন্ন পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় এই মানে সেন্টেন্স ঠিক করতে দেওয়া হয়, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এবং এগুলো রিপিটেড, কমন, এগুলো সব কমন, তোমাদের পরীক্ষা আসতে পারে, কেমন? ফলে অ্যাটেনশন দিও। প্লিজ পারসুয়েড হিম ডোন্ট ডু দ্যাট বলা নাকি না, নট টু বলতে হয়। কি বলতে হয়? নট টু। তাহলে বাক্যটা হবে প্লিজ পারসুয়েড হিম নট টু ডু দ্যাট, নট টু ডু দ্যাট, নট টু ডু দ্যাট। আমরা কখনোই পারসুয়েড মানে একটা ভার্বের পর আবার বাক্যের মাঝে ডোন্ট লিখি না, ডু নট, ডাজ নট, ডিড নট সাবজেক্টের পর লিখি। কখনোই আমরা একটা প্রিন্সিপাল ভার্ব চলে গেছে বাক্যটা নেগেটিভ করতে আমরা ডোন্ট লিখতে পারি না। বাক্যটা হবে প্লিজ পারসুয়েড হিম নট টু ডু দ্যাট, তারে বুঝা ওই কাজটা না করতে। প্লিজ পারসুয়েড হিম নট টু ডু দ্যাট। এই ছিল আমার সাথে তোমার প্র্যাকটিস। ক্লাস শেষ না, ক্লাস আরো আছে ভাইয়া, আমি চেষ্টা কম করছি না, আমি চাই ফ্রিতেই তোমার প্রস্তুতি হোক। জানি না তোমরা মানে ফ্রি ক্লাস আকারে এমন পাও কিনা। ইভেন পেইড ব্যাচের কথা আমি বলি, আমি পেইড ব্যাচের কথা জানি, যেখানে আমি যেভাবে করছি ওইভাবে করার সুযোগ হয় না টিচারদের পক্ষে, কারণ টিচার অনেক বড় টিচার, অনেক স্টুডেন্ট আছে সেখানে। ফলে টিচারের পক্ষে মানে স্টুডেন্টদের প্রয়োজন হবে এমনটা শেষ করে দেওয়া সম্ভব হয় না। টিচার ক্লাসে এসে নিজের মতো করে পড়ায় চলে যেতে হয় বাধ্য হয়ে। আসো ভাই, এবার তোমাদের হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কে আবার 20টা বাক্য দিব, এই 20টা বাক্য ভালোভাবে চেক করবা, প্রত্যেকটা বাক্যে ভুল আছে। এবং এটা শুধু সি ইউনিটের জন্য না, প্লিজ এগুলো সব ইউনিটের জন্য প্রয়োজন। ইভেন তুমি আমাদের রিটেন ক্লাস এমসিকিউতে কাজ দিবে, তোমাদের পুরোপুরি এমসিকিউতে কাজ দিবে। আসো ভাইয়া, 21 থেকে 25 তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা এখনই উত্তর লিখে ফেলতে পারো, খাতায় লিখেও বা আমারে কমেন্টও লিখতে পারো। দেন আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ আমার যদি বাঁচায় রাখে আমি এই 20টা বাক্যের ভুলটা দেখাই দিব তোমাকে। ডোন্ট প্রিটেন্ড টু নট রিকগনাইজ মি। 22 মোর পিপল টুডে ডাই অফ দ্য ক্যান্সার। আই অলওয়েজ ওয়েন্ট টু মার্কেট অন দ্য উইকেন্ড। লিন্ডাজ ওয়ার্ক ইজ মোর পারফেক্ট দ্যান জেমিজ। আইদার অফ দ্য প্ল্যান্স আর ইকুয়ালি ডেঞ্জারাস। তারপর 26 থেকে 30 স্ক্রিনশট রাখতে পারো, বা নিজে ভিডিও পজ করে উত্তর এখনই লিখে ফেলতে পারো। হু কুকড দিস সালাদ? বি কেয়ারফুল অর ইউ উইল হ্যাভ আ কোল্ড। অনলি আই অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়ার অ্যাট দ্য কনসার্ট। আই ফেল গুড মুড টুডে, হি মেড আ ওয়ার্ল্ড রেকর্ড। তারপর আসো 31 থেকে 35। अगेन ভাইয়া স্ক্রিনশট রাখো অথবা পজ করে তুমি উত্তরগুলো এখনই লিখে ফেলতে পারো। হি ইজ আওয়ার কমন ফ্রেন্ড। কমন ফ্রেন্ড নামে কোনো এক্সপ্রেশন আছে কিনা? The classes students are 25. My watch doesn't move at all. Would you like to drink? I forget my hat in the house. তারপর আসো 36 থেকে 40 দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। পজ করে উত্তর লিখো অথবা স্ক্রিনশট রেখে দাও। He goes better every day. Lima was painful when her boyfriend left her. I will go, but I have not finished my homework too. কেমনি কি? We are necessary to keep these two issues distinct. বুঝি না আমি বাক্য, তোমরা নিশ্চয়ই বুঝো না, এটা ঠিক করে দিতে হবে। After dinner, my father suggested to go for a while. এই ছিল ভাইয়া আজকের ক্লাস তোমাদের সাথে। আশা করি আমার সাথে এই প্র্যাকটিস ক্লাস, এই হোমওয়ার্কের সলভ ক্লাস সহ এগুলো তোমাদের কাজে দিচ্ছে। আমাকে নিশ্চয় তোমাদের দয়া রাখবা, অনেক মানুষকে দেখার সুযোগ করে দাও, আমি তোমাদের দোয়া চাই। এবং অনেক মানুষ যখন দেখবে আমি অনেক বেশি দোয়া পাবো ইনশাআল্লাহ, প্রত্যাশা।
এবং আমার এই ক্লাস ছাড়াও যদি কেউ মনে করো স্যার আপনার সাথে 1-to-1 করার কোনো সুযোগ আছে কিনা, আমি যা করাচ্ছি ভাইয়া এটা ওয়েল ইনাফ, তারপরে যদি কেউ মনে করো আমাকে নক দিও হোয়াটসঅ্যাপে, আমার নাম্বার নিশ্চয় জানা আছে 0130366598 কেমন? তোমাদের সবার জন্য শুভকামনা, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, আমার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো ভাইয়ারে, দয়া রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।